বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে ক্লাসটা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩য় নম্বর ক্লাস। তো আজকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের লাস্ট ক্লাস। আজকে আমরা কিছু টপিক দেখব। ওই টপিকগুলো আপনার হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরির গুরুত্বপূর্ণ টপিক। অলরেডি প্রথম ক্যাটাগরির যে সকল টপিক গুরুত্বপূর্ণ সেগুলো আমরা পড়িয়ে ফেলেছি। আপনারা দ্রুত যুক্ত হয়ে দিবেন ক্লাসে, এবং হচ্ছে আপনাদের সাউন্ড এবং হচ্ছে অন্য যদি কোনো ইস্যু থাকে সে বিষয় নিয়ে যদি কোনো প্রবলেম হয় জানালে আমরা ঠিক করার চেষ্টা করি। যাই হোক, হ্যাঁ, অলরেডি দুইজন যুক্ত হয়েছে, বাকিরা দ্রুত যুক্ত দিবেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা পড়াশোনা করে যতবার রিভিশন দেবেন পড়াশোনা তত বেশি আয়ত্ত আসবে। তো যাই হোক, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে টপিকটি নিয়ে আলোচনা করব প্রথম, সেটার নাম হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। প্রিভেন্টিভ রিলিফ, প্রিভেন্টিভ রিলিফ মানে কি? প্রিভেন্টিভ রিলিফ মানে হচ্ছে প্রতিরোধমূলক প্রতিকার। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা প্রতিকারের নাম হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। তাহলে প্রিভেন্টিভ রিলিফ হচ্ছে প্রতিরোধ। এখন প্রতিরোধটা কি? প্রতিরোধটা হচ্ছে কোনো কাজ থেকে কাউকে নিষেধ করা, অর্থাৎ এইটা হচ্ছে নেগেটিভ প্রতিকার। তাহলে এই যে নেগেটিভ প্রতিকার, এইটাকে বলা হয় ইনজেকশন। তাহলে ইনজেকশনকে, এই যে প্রতিরোধমূলক প্রতিকারকে দুইভাবে বিভক্ত করা যায়, দুই ভাগে। একটা হচ্ছে অস্থায়ী ইনজেকশন বা অস্থায়ী নিষেধাজ্ঞা, আর একটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা, বা একটা হচ্ছে টেম্পোরারি ইনজেকশন আর একটা হচ্ছে পার্মানেন্ট ইনজেকশন বা স্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে প্রিভেন্টিভ রিলিফ কয়ভাবে দেওয়া যায়? দুই বিভাগে। আর প্রিভেন্টিভ রিলিফ কি? প্রতিরোধমূলক প্রতিকার, যেটাকে নাবোধক প্রতিকার। নেগেটিভ প্রতিকার, যেটা হচ্ছে কোনো কাজ থেকে কাউকে প্রতিরোধ করার জন্য যে রিলিফটা দেওয়া হয় সেটাকে আমরা প্রতিকারমূলক প্রতিকার বলি। তাহলে আমরা পেলাম প্রতিকারমূলক প্রতিকার হচ্ছে দুই ধরনের। একটাকে আমরা বলি অস্থায়ী প্রতিকার, অস্থায়ী নিষেধাজ্ঞা, আর একটা হচ্ছে বলি স্থায়ী বা পার্মানেন্ট নিষেধাজ্ঞা। তাহলে এই অস্থায়ী নিষেধাজ্ঞা এবং পার্মানেন্ট নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা ইন ডিটেইলে দেখব। প্রথমত যে বিষয় সেটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা জিনিসটা কি? আমরা যদি সেকশন 53 দেখি, তাহলে এখানে অস্থায়ী নিষেধাজ্ঞার একটা সংজ্ঞা দেয়া, সুন্দর একটা সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্রদান করা হয়েছে আদালতের এমন কোনো নাবোধক প্রতিকার অথবা আদালতের এমন কোনো নিষেধ। তাহলে কি? আদালতের এমন কোনো নিষেধ, যে নিষেধটা কি থাকে? নির্দিষ্ট সময় পর্যন্ত বলবৎ থাকে। নির্দিষ্ট সময় পর্যন্ত বলবৎ থাকে, অথবা কি থাকে? অথবা হচ্ছে আদালতের পরবর্তী নির্দেশনা দেয়া না দেওয়া পর্যন্ত। তাহলে এমন একটা নিষেধাজ্ঞা, যে নিষেধাজ্ঞাটা কি থাকে? নির্দিষ্ট সময় পর্যন্ত বলবৎ এবং আদালতের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ। এবং এই যে নিষেধাজ্ঞাটা, এটা দেয়া যায় কখন? এটা দেয়া যায় মামলার যে কোনো পর্যায়ে, মামলার যে কোনো পর্যায়ে। এবং এর আরেকটা ফিচার কি? এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা রেগুলেট হবে সিপিসি অনুযায়ী, কোড অফ সিভিল প্রসিডিউরের যে অর্ডার 39, এই অর্ডার 39 অনুযায়ী এটা কি হবে? রেগুলেট হবে। তাহলে এই হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার মূল কথা। অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে এমন এক ক্যাটাগরির নিষেধাজ্ঞা যেটা কখন দেওয়া হয়? মামলার যে কোনো পর্যায়ে দেওয়া যায়, এবং এই নিষেধাজ্ঞাটা বলবৎ থাকে আদালত যে নির্দিষ্ট সময় সিলেক্ট করবে এই সময় পর্যন্ত, অথবা আদালত পরবর্তী নির্দেশ দ্বারা যদি এটাকে প্রত্যাহার করে নেয় বা বাতিল করে দেয় সেক্ষেত্রে সেই পর্যন্ত। এবং এই নিষেধাজ্ঞাটা আদালত রেগুলেট করবে, অথবা আদালত এই নিষেধাজ্ঞা দেওয়ার সময় বিবেচনায় নেবে সিপিসির অর্ডার 39। এখন এই নিষেধাজ্ঞাটা পেতে হলে বাদীর কি দেখাতে হবে, অথবা যে নিষেধাজ্ঞাটা চায়
তার কি ফুলফিল করলে এই যে 39 অনুযায়ী নিষেধাজ্ঞা পাবে। এখানে ওই যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা পাবে। এখন অস্থায়ী নিষেধাজ্ঞাটা পেতে হলে প্রথমত হচ্ছে এখানে ক্ষতির কারণ দেখাতে হবে, এবং হচ্ছে আপনার এটা সিপিসি অনুযায়ী ক্ষতির কারণ থাকতে হবে, অথবা তার যুক্তিসঙ্গত, এখানে যদি এই নিষেধাজ্ঞাটা না দেওয়া হয় তাহলে এখানে তার যুক্তিসঙ্গত একটা অপূরণীয় ক্ষতি হতে পারে, এই রকমের সম্ভাবনা থাকতে হবে, অথবা চুক্তির ভঙ্গ হতে হবে। কিন্তু এটা হচ্ছে সিপিসির অর্ডার 39 অনুযায়ী, যেটা আমরা পড়িয়েছি। কিন্তু এখন দেখবো এই ধরনের ছাড়া আর কি কি শর্ত পূরণ করলে কেবলমাত্র অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত প্রদান করবে। সেটা হচ্ছে এখানে দুইটা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে প্রাইমা ফেসিও কেস থাকতে হবে। প্রাইমা ফেসিও কেস কি? প্রাইমা ফেসিও কেস অর্থাৎ হলো যুক্তিসঙ্গত মামলা থাকতে হবে। যুক্তিসঙ্গত মামলা এমন একটা অবস্থান থাকতে হবে যেটা হচ্ছে যে আবেদন করে তার দিকে তার অনুকূলে। এবং আরেকটা কি থাকতে হবে, সেটা হচ্ছে ক্ষতির সম্ভাবনা থাকতে হবে। এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে আদালত ইচ্ছাকৃতভাবে বা চাইলেই অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারবে না। এই দুইটা জিনিস থাকলে তখনই কেবলমাত্র আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারবে, যেটা বলা আছে 37 ডিএলআর 102 নম্বর পেজে এটা বলা আছে যে এই দুইটা শর্ত পূরণ করলেই কেবলমাত্র কি বাদী বিবাদী উভয় অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা যেতে পারে। যে ব্যক্তি এই আবেদনটা করবে তার পক্ষে প্রাইমা ফেসিও কেস থাকবে, অর্থাৎ তার অনুকূলে বিষয়টা থাকবে এবং মামলাটা তার অনুকূলে থাকবে, এবং হচ্ছে কি মামলা আরেকটা থাকবে তার ক্ষতির সম্ভাবনা থাকবে। এই দুইটা জিনিস যদি থাকে তখন হচ্ছে কি অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করতে পারে। তার মানে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে তার ডিক্টেটরি যে ক্ষমতাটা বা তিনি চাইলেই করতে পারবেন এমনটা না, এই শর্তগুলো তার পূরণ করতে হবে। আবার আমরা সেকশন যখন 56 পড়ব তখন দেখব কোন কোন ক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে না, যেটা স্থায়ী ও অস্থায়ী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। এবার একটা ক্ষেত্র আছে যেটা আমরা বলি যে এই ক্ষেত্রগুলো ছাড়াও অর্থাৎ সিপিসি অর্ডার 39 ছাড়াও অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত সেকশন 151 ধারার যে ইনহেরেন্ট পাওয়ার অথবা সহজাত ক্ষমতা, এই সহজাত ক্ষমতা আচ্ছা এখানে একটা প্রশ্ন, এটা 102 না 182? আচ্ছা এইখানে এটা আমি একটু দেখে বলতে হবে। আমি যেখান থেকে নিয়েছি এখানে দেয়া হচ্ছে 102, তারপর আমার হাতে কিন্তু সুযোগ আছে, আমি এখন একটু সংশোধন করে দিচ্ছি। আচ্ছা সেটা হচ্ছে হ্যাঁ আচ্ছা 182 আপনার কেন মনে হলো বলেন তো? 182 কেন মনে হলো? এটা তো 102 লিখেছি। 182 না লেখা বুঝে যাচ্ছে। ও আচ্ছা লেখা বুঝে যাচ্ছে না, এটা তো এই মনে হওয়ার দেখে আমি একটু দেখি আসলে কারণ নাই। 102 ঠিক আছে, 102 বলতেছি আমি একটু আমি মনে করছি যে হ্যাঁ ভুল হতে পারে, আমার তুলতে ভুল হতে পারে, এই জন্য আমি একটু চেক করলাম। আমি জিজ্ঞেস করছি এই কারণে অন্য বইতে থাকতে পারে, আমি যে বই থেকে নিয়েছি এবং এই রেফারেন্স অনেক বইতে ভুলও দেওয়া আছে, এবং এটা চাইলে আমি প্রমাণ করে দিতে পারবো। আপনাদের আইন পেটে অনেক কেস রেফারেন্স ভুল আছে, যাই হোক। তো শুধু কেস রেফারেন্স না, সেকশনে ভুল করছে অনেক জায়গায়। আবার নতুন যারা বই করছে, শুধু আইন পেট না, এর ছাড়াও আমি আরো 2-3টে বই দেখছি যেখানে হচ্ছে আপডেট না, অর্থাৎ সিভিল কোর্টস অ্যাক্টের যে প্রবলেমটা ছিল যেখানে হচ্ছে সংশোধন, এই সংশোধনটা অ্যাড করা হয় না এই বই। এখানে 2 লাখ 4 লাখ এইগুলো লিখে রাখছে। তো কোনো স্টুডেন্ট যদি এইটা প্রশ্ন আসে এবং এইটা যদি কোনোভাবে রেফার করে তাহলে তো পরীক্ষক তাকে শূন্য দিবে। তো এই জন্য বই পড়ার আগে বই সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, তাহলে আমরা দেখবো যে সিপিসিতে অর্ডার 39 অনুযায়ী, এবং আমি যে বিষয়গুলো সংশোধন করে দিই, যেটা বলি ওইটা একটু সংশোধন করে দিই। অর্ডার 39 অনুযায়ী 151 অনুযায়ী কি হবে? 151 অনুযায়ী ইনহেরেন্ট পাওয়ার বা সহজাত ক্ষমতা অ্যাপ্লিকেবল করে আদালত ইনজাংশন মঞ্জুর করতে পারে। সহজাত ক্ষমতা সম্পর্কে ডিটেইল পড়িয়েছি, আশা করি এটা জাস্ট একটু টাচ দিলাম যাতে আপনার একটু মনে হয়।
এবার আমরা যে বিষয়টা দেখব যে এই যে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞাটা দেখলাম, এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা একটা ক্ষেত্রে প্রযোজ্য করা যায় না। এইটা অনেক একটা মামলার মাধ্যমে হচ্ছে এস্টাবলিশড হয়েছে। সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে দেখি যে নির্বাচন যেন পিছানো হয় অথবা নির্বাচনের জন্য ইনজাংশন চায়। তাহলে এই যে নির্বাচনের জন্য ইনজাংশন চায় বা নির্বাচন যেন পিছানো হয়, এইরকম নির্বাচনের ব্যাপারে এই ক্যাটাগরির ইনজাংশন মঞ্জুর করবে না। ইনজাংশন মঞ্জুর করবে না, এই ক্যাটাগরির ইনজাংশন মঞ্জুর করবে না। নির্বাচনের ব্যাপারে যেটা বলা আছে পিএলডি 1951 48, ঠিক আছে, পিএলডি 1951 48 মানে 1951 সালের মামলার 48 নম্বর পেজে হচ্ছে এই এই বিষয়টা বলা আছে। তাহলে নির্বাচনের ব্যাপারে এই অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না। সরকারের বিরুদ্ধে কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, এটা কোনো বার না, অর্থাৎ সরকারের বিরুদ্ধে আপনারা পেতে পারেন। এখন এই অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে আরেক ক্যাটাগরির আমরা নিষেধাজ্ঞা দেখি, যেটাকে বলা হয় অ্যাড ইন্টারিম ইনজাংশন। অ্যাড ইন্টারিম ইনজাংশন, এই অ্যাড ইন্টারিম ইনজাংশনটা কি সেটা আমরা একটু দেখব। এই অ্যাড ইন্টারিম ইনজাংশনকে বাংলায় বলা হয় হচ্ছে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা কি? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা হচ্ছে যখন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়, অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদন মঞ্জুরের পূর্বে আদালত নির্দিষ্ট সময় পর্যন্ত স্থিতি অবস্থা বজায় রাখার জন্য, অর্থাৎ জিনিসটা যেমন আছে সেই রকমের রাখার জন্য যে আদেশটা দেয়, যে নিষেধাজ্ঞাটা দেয়, সেটা কি বলা হয়? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। তাহলে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা কি? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা দেবে মামলার বিষয়বস্তু স্থিতি অবস্থা বা যেটাকে বলে স্ট্যাটাস কো, মামলার বিষয়বস্তু কি স্থিতি অবস্থায় রাখার জন্য। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞাটা দেবে মামলার বিষয়বস্তু কি রাখার জন্য? স্থিতি অবস্থায় রাখার জন্য। এবং এই নিষেধাজ্ঞাটা দেয় যে বিবাদী আছে বা যে বিপক্ষ আছে সেই বিপক্ষকে নোটিশ না দিয়ে শুধুমাত্র আবেদনকারীকে শ্রবণ করে। এখন আমি একটা উদাহরণ, এই একটা জমি আছে, এই জমির বিরুদ্ধে হচ্ছে এ একটা নিষেধাজ্ঞা চাচ্ছে, বিবাদী হচ্ছে বি। কি চাচ্ছে? এই জমি যেন, এই জমির ফসল না, ধরেন এই জমি যেন বি ব্যবহার না করতে পারে, হ্যাঁ, কারণ এই জমি বি ব্যবহার করে ক্ষতি করতেছে। এখন অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে হলে অর্ডার 39 অফ দ্য সিপিসি অনুযায়ী এই বি কে একটা নোটিশ দিতে হবে। এখন এই নোটিশ দেওয়ার যে সময়টা, এই সময়ের মধ্যে দেখা গেল এই জমির আরো ক্ষতি হতে পারে। তাহলে আদালত কি করতে পারে? এই অপরপক্ষকে নোটিশ ছাড়া এই জমিটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখার জন্য, স্থিতি অবস্থায় রাখার জন্য কি করতে পারে? নোটিশ না দিয়ে, বিপক্ষকে নোটিশ না দিয়ে একটা নিষেধাজ্ঞা দিতে পারে। এই নিষেধাজ্ঞাটা কতদিন পর্যন্ত বহাল থাকবে? অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার আগ পর্যন্ত বহাল থাকবে। এটা কি বলা হয়? অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা অ্যাড ইন্টারিম ইনজাংশন। জিনিসটা বুঝছেন কিনা? অ্যাড ইন্টারিম ইনজাংশন জিনিসটা বুঝছেন কিনা? এবার আমরা যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা। তাহলে আমরা প্রথম পেলাম যে একটাকে পেলাম হচ্ছে কি নিষেধাজ্ঞা? টেম্পোরারি ইনজাংশন। এবার আমরা দেখব হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। এবার আমরা যে নিষেধাজ্ঞাটা দেব সেটা হচ্ছে পার্মানেন্ট নিষেধাজ্ঞা। তারপর হচ্ছে দেখব যে কোন ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় এবং হচ্ছে কখন নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্যগুলো আমরা দেখব। ওকে,
এরপরে আমরা দেখবো আদেশমূলক নিষেধাজ্ঞাটা কি সেটা দেখবো। আচ্ছা যাই হোক, তাহলে অ্যাড ইন্টারিম নিষেধাজ্ঞা আশা করি বুঝেছেন। তাহলে এটা কোন পর্যন্ত, অ্যাড ইন্টারিম নিষেধাজ্ঞা কোন পর্যন্ত থাকবে? এই যে টেম্পোরারি ইনজাংশন দেওয়ার মধ্যবর্তী, আবেদন এবং টেম্পোরারি ইনজাংশন দেওয়ার মধ্যবর্তী জিনিসটি স্থিতি অবস্থায় রাখার জন্য যে নিষেধাজ্ঞাটা দেওয়া যায় তাকে আমরা বলবো অ্যাড ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এবার আমরা যে নিষেধাজ্ঞাটা শিখবো সেটা হচ্ছে স্থায়ী বা পার্মানেন্ট নিষেধাজ্ঞা। স্থায়ী বা চিরস্থায়ী। চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাটা সেকশন 53 তে দেওয়া। এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে, এইখানে যে বিষয়টা বলা সেটা হচ্ছে এই নিষেধাজ্ঞাটা দিবে কখন? আগে যে নিষেধাজ্ঞাটা দিয়ে দেখেছিলাম অস্থায়ী নিষেধাজ্ঞা মামলার যে কোনো পর্যায়ে দেয়া যায়। এই নিষেধাজ্ঞাটা দিবে হচ্ছে শুনানির পরে। আদালত যখন চূড়ান্ত শুনানি করবে, এই চূড়ান্ত শুনানির পরে হচ্ছে নিষেধাজ্ঞাটা দিবে। চূড়ান্ত শুনানির পরে নিষেধাজ্ঞাটা দিবে এবং এই নিষেধাজ্ঞাটার ভিত্তি হবে মামলার গুণাগুণ বিবেচনা করে। তাহলে এই নিষেধাজ্ঞাটা দিবে চূড়ান্ত শুনানির পরে এবং এই নিষেধাজ্ঞাটা দিবে কি মামলার গুণাগুণ উপর নির্ভর করে, অর্থাৎ সকল সাক্ষ্য গ্রহণ করার পরে আদালত মামলার উভয় পক্ষকে জেরা, তারপর এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন, ঠিক আছে, এগুলো করার পরে উভয় পক্ষের যে সকল বিষয়াদি আছে, দাবি, এইগুলো শোনার পরে তারপর হচ্ছে মামলার গুণাগুণ বিবেচনা করে এই নিষেধাজ্ঞাটা দেবে এবং এই নিষেধাজ্ঞাটা হবে ডিক্রি আকারে। আগের নিষেধাজ্ঞাটা কি আদেশ আর এটা কি ডিক্রি। তাহলে দেখেন যে চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা হচ্ছে এই নিষেধাজ্ঞাটা চেঞ্জ হবে না, এই নিষেধাজ্ঞাটা হচ্ছে একদম পার্মানেন্ট, এটা অস্থায়ী কোনো না। ধরেন হচ্ছে এই যে জমিতে বি ব্যবহার করতে পারবে না, এই মর্মে যে সকল শুনানির পরে সাক্ষ্য গ্রহণ করে মামলার গুণাগুণ বিবেচনা করে তারপর যখন আদালত ডিক্রি আকারে দিবে তখন সেটাকে বলবো চিরস্থায়ী নিষেধাজ্ঞা। আর অল্প কিছু সময় রায় হওয়ার আগ পর্যন্ত বা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি এই সম্পত্তিকে ব্যবহার করতে নিষেধ করে বিকে, তখন সেটাকে বলবো আমরা কি নিষেধাজ্ঞা? সেটাকে বলবো আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা। এবার এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে হলে আদালত চাইলেই, আমরা যেভাবে দেখলাম যে চাইলেই অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবে না, ক্ষতির সম্ভাবনা থাকতে হবে, আর একটা কি থাকতে হবে, আপনার প্রাইমা ফেসি কেস থাকতে হবে। তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে হলে আদালতের কি কি বিষয় মাথায় রাখতে হবে? চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে হলে সেকশন 55(4) অনুযায়ী আদালত 5টা জিনিস মাথায় রাখবে। এই 5টা ক্ষেত্রে যদি আপনার প্রতিষ্ঠিত না হয়, এই 5টা ক্ষেত্রে প্রতিষ্ঠিত না হলে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। তাহলে সে কোন কোন ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে এটা একটু আমরা দেখব। এই চিরস্থায়ী মঞ্জুর করার ক্ষেত্রে এখানে অনেকগুলো উদাহরণ আছে, এই উদাহরণগুলো আপনারা একটু এক চোখে দেখবেন। এই উদাহরণগুলোর মধ্যে যদি কোনো উদাহরণ আপনারা না বুঝেন সেক্ষেত্রে আমার নক দিবেন। তাহলে আমরা এবার দেখব কোন কোন ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। তাহলে কোন কোন ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় সেটা সেকশন 54 এর মধ্যে আছে। এখানে 5টি ক্ষেত্র আছে। কয়টি ক্ষেত্রে? 5টি ক্ষেত্র। প্রথমত হচ্ছে বিবাদী যে আছেন ইনি যদি বাদী ট্রাস্টি হয়, ট্রাস্টি মানে হচ্ছে একটা সম্পদ ট্রাস্ট করলো, তাহলে এই বিবাদী যদি বাদী ট্রাস্ট হয়, এই ট্রাস্টি কি কাজ করবে? ট্রাস্টি কাজ করবে ট্রাস্টের যে সম্পদ আছে, যে সম্পদটা ট্রাস্ট করলো, এই সম্পদটা ট্রাস্টের শর্ত অনুযায়ী ব্যয় করবে বা শর্ত অনুযায়ী পরিচালনা করবে। তাহলে দেখা গেল বিবাদী ট্রাস্টি এবং এই ট্রাস্টি করতেছে যে শর্ত, এই শর্ত অনুযায়ী ব্যবহার করতেছে না। তাহলে বিবাদী যদি এরকম শর্ত অনুযায়ী ব্যবহার না করে তাহলে আদালত কি করতে পারে? এই বিবাদীকে শর্ত অনুযায়ী ব্যবহার যে তিনি যে অপব্যবহার করতেছেন, এই অপব্যবহার প্রতিরোধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। যেমন একটা জমি এক ব্যক্তি হচ্ছে ট্রাস্ট করছেন, কিসের জন্য ট্রাস্ট করছেন? তিনি হচ্ছে ধরেন ধর্মীয় কল্যাণের জন্য। এখন এই ব্যক্তি যে ট্রাস্টি আকারে আছে, উনি করছে কি এই কাজটা অন্য কাজে ব্যবহার করতেছে। তাহলে এই যে অন্য কাজে ব্যবহার করতেছে, এই যে অন্য কাজে ব্যবহার থেকে তাকে যে নিষেধ করা বা নিষেধাজ্ঞা মঞ্জুর করা, তার বিরুদ্ধে সেটা হচ্ছে চিরস্থায়ীভাবে মঞ্জুর করা যাবে সেকশন 54 অনুযায়ী। 2 নম্বরে যে বিষয় যেখানে চিরস্থায়ী মঞ্জুর করা যায়, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, সেটা হচ্ছে
যে চুক্তিটা হয় এই চুক্তিটায় যদি সম্পত্তিতে হস্তক্ষেপ বা হস্তক্ষেপের কোনো কারণ থাকে তাহলে কি সম্পত্তিতে একটা চুক্তি হলে একটা সম্পত্তি সংক্রান্ত, এখন এই সম্পত্তি সংক্রান্ত চুক্তির পরে দেখা গেল কোনো ব্যক্তি এই চুক্তিতে এমন ভাবে হস্তক্ষেপ করতেছে বা এমন ভাবে সম্পত্তি হস্তক্ষেপের হুমকি তৈরি হয়েছে যে হুমকিটা যে কাজটা যদি সংগঠিত হয় সেক্ষেত্রে এই সংগঠিত হওয়ার ফলে প্রকৃত যে ক্ষতিটা হবে এই ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। এই রকমের যদি কোনো মানদণ্ড না থাকে প্রকৃত ক্ষতি কি হবে সেই ক্ষেত্রে এটা কি করা যাবে না, এই সেই ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে যাতে এই ধরনের হস্তক্ষেপ যে অপর পক্ষ থাকে তিনি যেন না করতে পারেন। তৃতীয় নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে এমন এক ধরনের হস্তক্ষেপ করলো যে হস্তক্ষেপের মাধ্যমে যে ক্ষতিটা হবে এর যে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা এটা পর্যাপ্ত নয়। যেমন হচ্ছে সাধারণত ধরা হয় অস্থাবর সম্পত্তিতে যদি কোনো হস্তক্ষেপ হয় এখানে যদি ক্ষতি হয় তাহলে এটা আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত নয়। তো এই রকমের যদি অথবা এমন একটা পুরাতন জিনিস পেলেন যেটার মূল্য আসলে অস্বাভাবিক বা নির্ণয়যোগ্য নয়, এই বিষয়টার যদি কোনো হস্তক্ষেপের কারণে ক্ষতি হয় তাহলে এটা পর্যাপ্ত নয় বলে ধরে নেওয়া হয়। তাহলে এই সকল ক্ষেত্রে কি করতে পারে, প্রিভেন্টিভ রিলিফের জন্য আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এরপরে যে পারে এমন ধরনের হস্তক্ষেপ যেখানে হচ্ছে যদি চিরস্থায়ী নিষেধাজ্ঞা না দেওয়া হয় সেক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার আদৌ কোনো সম্ভাবনা নেই। ধরেন এমন ভাবে ক্ষতি হয়ে যাচ্ছে যে ক্ষতির ফলে চুক্তির যে বিষয়বস্তু এটা কি ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে এই যে চুক্তির বিষয়বস্তু ধ্বংস হয়ে যাচ্ছে এই বিষয়বস্তুটা এমন বিষয়বস্তু যেখানে হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যায় না। যেমন আমরা একটা ডক্ট্রিন জানি, ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন। ধরেন হচ্ছে ওই লোকের এই যে প্রকৃত যে ক্ষতি এইটা প্রতিরোধ করার যথেষ্ট সামর্থ্য আছে কিন্তু উনি করতেছেন না, তাহলে এইটা করতেছেন না এবং উনি চাচ্ছে এই কাজটা যেন হয়, হওয়ার ফলে ওই বিষয়টার অস্তিত্ব বিলোপ হয়ে যাবে এবং তার কি করা যাবে না, তার আর কোনো ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। তাহলে এইরকম যদি ক্ষেত্র তৈরি হয় তখন এই কাজটা তিনি যেন না করতে পারেন, এই কাজটার অনুকূলে তিনি যেন না থাকতে পারেন, এই জন্য তাকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার মাধ্যমে তাকে এই ধরনের হস্তক্ষেপ থেকে তাকে প্রিভেন্ট করা যাবে। কোন ব্যক্তি যদি একটা নিষেধাজ্ঞা চাইলো চিরস্থায়ী, এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার উদ্দেশ্য যদি হয় যে বিচারিক যে কার্যক্রম চলতেছে এই বিচারিক কার্যক্রমের যে বাহুত্ব অর্থাৎ এই বিচারিক কার্যক্রমের যে প্রসিডিউরাল ডিলে অথবা অন্য কোনো যে সমস্যা, এই সমস্যা চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে কি করা যায়, প্রসিডিউরাল ডিলে অথবা অন্য কোনো সমস্যা যেটা বিচারিক কার্যক্রমকে বাহুত্ব তৈরি করে অথবা সময় ক্ষেপণ করে এইটাকে মওকুফ বা এটাকে রদ করা সম্ভব, তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে। এই পাঁচটি ক্ষেত্র যদি না থাকে সেক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না। এই 54 ধারার উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি কেউ চিরস্থায়ী নিষেধাজ্ঞা চায় সেক্ষেত্রে তাকে আরো দুইটা জিনিস ইনশিওর করতে হবে। একটা হচ্ছে আইনগত অধিকার, যে বিষয়টা রিলেটেড তিনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাবে এই সম্পত্তিতে বা এই বিষয়ের উপর তার আইনগত অধিকার থাকতে হবে।
কোনো কারণে যদি ইনি বেআইনিভাবে এটাকে দখল করে বা আইনগত অধিকার না থাকে তাহলে তিনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা পাবেন না। আরেকটা বিষয় থাকতে হবে দখল, অর্থাৎ যে সম্পত্তিতে, ধরেন কোনো সম্পত্তি সম্পর্কে উনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা চায় তখন তার এটা দখলে থাকতে হবে। তার দখলে নাই শুধু সত্ত্ব আছে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা পাবে না। সত্ত্ব নাই কিন্তু দখলে আছে, দখল মেয়ে, এখানে সত্ত্ব থাকুক আর না থাকুক দ্যাট ইজ নট ফ্যাক্ট। তার সত্ত্ব নাই দখলে আছে, প্রিভেন্টিভ রিলিফ চিরস্থায়ী নিষেধাজ্ঞা পেতে পারে। সত্ত্ব নাই দখলে নাই পাবে না, দখল সত্ত্ব আছে দখল নাই তাহলেও পাবে না। তাহলে তার কি আইনগত অধিকার থাকতে হবে অথবা দখল সত্ত্ব থাকতে হবে। এইটা পেলে যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের জন্য আবেদন করতে পারবে এবং আদালত এই ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবে। এখন আমরা দুইটা নিষেধাজ্ঞা দেখলাম, একটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আর একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যাবে না এই ক্ষেত্রগুলো আমরা একটু দেখব। চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায় না। সেকশন 56 অনুযায়ী 11টা ক্ষেত্র আছে। এই 11টা ক্ষেত্রে হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। এই 11টা ক্ষেত্র কি কি সেটা আমরা একটু দেখব। কখন মঞ্জুর করা যায় না, তাহলে এইখানে মঞ্জুর করা যায় না 11টি ক্ষেত্র বলা আছে, যে 11টি ক্ষেত্র যদি তৈরি হয় তাহলে কি করা যায় না, মঞ্জুর করা যায় না। প্রথম ক্ষেত্র যেটা বিচারিক যে কার্যক্রম আছে, আপনার উদ্দেশ্য থাকে, যদি শুধু উদ্দেশ্য থাকে, শুধু কি উদ্দেশ্য, আপনার যদি শুধু উদ্দেশ্য থাকে বিচারিক কার্যক্রম স্থগিত করা, বিচারিক কার্যক্রমের বাহুত্ব নিবারণ না করে আপনি বিচারিক কার্যক্রম স্থগিত করতে চাইলেন, নিবারণ নয়, তাহলে এইরকম যদি আপনার কোন উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। 2 নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে যে আদালতের অধীনস্থ নয় এমন একটা আদালতের বিরুদ্ধে আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা চান, যে আদালতে চাইলেন সেই আদালত অন্য আদালতের অধীনস্থ নয়। অধীনস্থ নয় এমন আদালতের কার্যক্রম বন্ধ, কার্যক্রমের নিষেধাজ্ঞা। তাহলে যে আদালত এক আদালতের নিষেধাজ্ঞা এক আদালতের অধীনস্থ নয়, যেমন এমন একটা আদালত যেটা জেলা জজ কোর্টের অধীনস্থ নয়, এই একটা স্পেশাল আদালত, এই আদালতকে আপনি কি চাইলেন, এই জেলা জজ আদালতে চাইলেন হচ্ছে এই কার্যক্রমের নিষেধাজ্ঞা চাইলেন, তাহলে জেলা জজ আদালতে এটা দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? কারণ যে আদালতের বিপক্ষে চাইছেন সেই আদালতটা কি ওই যে আদালতে চাইছেন তার অধীনস্থ নয়। 3 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে আইন প্রণয়ন বিষয়ক কর্তৃপক্ষের নিকট আবেদন হবে। অর্থাৎ আপনি এমন একটা নিষেধাজ্ঞা চাইলেন যে নিষেধাজ্ঞাটা কির জন্য চাইলেন, এক ব্যক্তি উনি আইনের সহায়তা নেবে অথবা আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নেবে, তিনি যেন এই সহায়তাটা না নিতে পারে, আপনি এই জন্য নিষেধাজ্ঞাটা চাইলেন। তাহলে এই ধরনের নিষেধাজ্ঞা যদি চান সেক্ষেত্রে আদালত এই ধরনের নিষেধাজ্ঞা কখনোই দেবে না।
সরকারের কোনো কর্তব্য, যে কাজটা সরকার করতে বাধ্য, এই ধরনের কর্তব্য, অথবা বিদেশি সার্বভৌম ক্ষমতায় কোনো বিদেশি রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা আছে, এই ক্ষমতা যদি কোনো হস্তক্ষেপ করে যদি আপনি কোনো নিষেধাজ্ঞা চান, সেই নিষেধাজ্ঞাও আদালত মঞ্জুর করবে না। এরপরে যে নিষেধাজ্ঞাটা আদালত মঞ্জুর করবে না, আপনি যদি ফৌজদারি কার্য দ্বারা স্থগিত করতে চান, আপনি নিষেধাজ্ঞাটা হচ্ছে দেওয়ানি, এখন আপনি চাচ্ছেন এই নিষেধাজ্ঞার মাধ্যমে ফৌজদারি যে কার্যধারা আছে সেটা স্থগিত করতে, এই ধরনের আবেদন আপনার গ্রহণ করা যাবে না এবং এই ধরনের নিষেধাজ্ঞা মঞ্জুর করা যাবে না। যে চুক্তি সুনির্দিষ্টভাবে মঞ্জুর না করা যায়, যে চুক্তি সুনির্দিষ্টভাবে মঞ্জুর করা যায় না, এই চুক্তির অনুকূলে, যে চুক্তি সুনির্দিষ্টভাবে মঞ্জুর করা যায় না, এই চুক্তির অনুকূলে কোনো নিষেধাজ্ঞা বলবৎ করা যাবে না, চিরস্থায়ী বা অস্থায়ী নিষেধাজ্ঞা। এমন একটা কাজ, যে কাজটা সরাসরি উৎপাদ অর্থাৎ গণ উৎপাদ তৈরি করে, অথবা এমন একটা কাজ যেটা অন্যের জন্য মঙ্গলজনক নয়, বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এই ধরনের কোন উৎপাদমূলক কাজ, এই উৎপাদমূলক কাজের পক্ষে আপনি কি করতে পারবেন না, নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারবেন না। কোন পয়েন্ট না বুঝলে বলবেন। একটা চুক্তি যদি ধারাবাহিকভাবে ভঙ্গ করা হয় এবং এই ধারাবাহিকভাবে যারা ভঙ্গ করতেছে এরা যে পক্ষ আবেদন করতেছে নিষেধাজ্ঞা, এই পক্ষের সম্মতি নিয়ে ভঙ্গ করে। যেমন ওনার সাথে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির কি হলো, একটা চুক্তি হলো যে আপনার ওই জমি অন্য কাউকে লিজ দিতে পারবেন না। হ্যাঁ বলবো, ওই জমি অন্য কাউকে লিজ দিতে পারবেন। এখন এই জমি যদি অন্য কাউকে লিজ না দিতে পারে, পরবর্তীতে উনি আবার সম্মতি দেন, হ্যাঁ তুমি 2 বছরের জন্য লিজ দিতে পারো। তাহলে এই যে সম্মতি দেয়া, এই সম্মতি নিয়ে ধারাবাহিক ভঙ্গ প্রতিরোধে আবেদনকারীর যদি সম্মতি থাকে, এই সম্মতি যদি থাকে, তাহলে আবেদনকারী আবার পুনরায় কি করতে পারে না, সুনির্দিষ্ট মানে এই যে প্রিভেন্টিভ রিলিফ বা স্থায়ী নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলেও আদালত এটা গ্রহণ করে না। আচ্ছা, যে কাজ সরাসরি উৎপাদ, এমন একটা কাজ জনশৃঙ্খলা, সারাদিন গান বাজাই রাখে, ঠিক আছে, এখন এটি অন্যের জন্য উৎপাদমূলক হয়ে যাচ্ছে। উৎপাদমূলক হওয়ার কারণে এখন অন্যরা আপনাকে বাধা দিচ্ছে যে এই গান বাজানো যাবে না। এখন আপনি আদালতের কাছে মামলা করলেন যে আদালত, এই যে এরা যে বলতেছে আমার অধিকার ভায়োলেশন, আমার ক্ষতি হচ্ছে, এদের নিষেধাজ্ঞা দেওয়া। আদালত ওই যারা বাধা দিচ্ছেন তাদেরকে নিষেধাজ্ঞা দিবে না, কারণ এটা হচ্ছে একটা সরাসরি উৎপাদ। আশা করি বুঝেছেন, না বুঝলে আবার প্রশ্ন করতে পারেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে নাই, অন্য কোনো পদ্ধতিতে যদি এই প্রতিকার থাকে, অর্থাৎ আপনি নিষেধাজ্ঞার মাধ্যমে যে প্রতিকারটা চান, এই প্রতিকারটা যদি অন্য কোনো ওয়েতে দেয়া যায়, নিষেধাজ্ঞা না দিয়ে যদি অন্য কোনো উপায় এই প্রতিকারটা মঞ্জুর করা যায়, সেক্ষেত্রে আপনারা কি করবে না, চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা দিবে না। আবেদনকারী এমন কিছু আচরণ করলো, এমন কিছু কথা বললো, যে কথা বা কাজ বা যে আচরণের মাধ্যমে আদালত কি করলো, তাকে আদালতের সাহায্য পাওয়ার অধিকারী না হয়। যেমন হচ্ছে আদালত তাকে একটা স্টেটমেন্ট দিতে বললো, উনি দিল না। আদালত তাকে একটা সাপ্লিমেন্ট যে কোনো ডকুমেন্ট দিতে বললো, তিনি দিল না। তখন কি করবে, অথবা আদালত তাকে নির্দিষ্ট কিছু প্রশ্ন করলো বিপক্ষ, সে উত্তর দিল না।
তখন কি করবে আদালত, তিনি আদালতের সাহায্য পাওয়ার অধিকারী হবে না, এই মর্মে এই রকমের একটা সিচুয়েশন তৈরি হয়। এই সিচুয়েশন তৈরি হলে আদালতের সাহায্য পাওয়ার অধিকারী না হলে আদালত তাকে কি করবে না, তাকে কোনো ধরনের তার পক্ষে কি করবে না, তার পক্ষে কোনো নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। আচ্ছা, কোনো বিষয় না বলতে পয়েন্টটা জাস্ট মেনশন করবেন, একটা পয়েন্ট যদি আবার না বুঝেন নেক্সট আবার একটু মেনশন করবেন, তাহলে আরেকটু বুঝাবো যে বা একটু বলবেন যে এই বিষয়টা বুঝতে পারিনি। আবেদনকারীর যদি স্বার্থ না থাকে, এমন একটা বিষয় নিয়ে আপনি নিষেধাজ্ঞা চাচ্ছেন যে বিষয়ে আপনি তার কোনো স্বার্থ নেই, এমন বিষয় নিয়ে চাচ্ছেন যে বিষয়ে আপনি কোনো পক্ষ না, চুক্তির কোনো পক্ষ না, চুক্তির বিষয়বস্তুতে কোনো স্বার্থ নাই, আপনি একটা হচ্ছে স্ট্রেঞ্জার, তাহলে এই যে স্ট্রেঞ্জার বা যেখানে আপনার স্বার্থ নাই, সেই ক্ষেত্রে যদি আপনি নিষেধাজ্ঞা চান, এই ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। তাহলে এই ছিল মোটামুটি আমাদের চিরস্থায়ী নিষেধাজ্ঞা। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা এবার দেখবো আমরা হচ্ছে অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্যগুলো আমরা একটু দেখব। তাহলে আমি মুছে ফেললাম, হ্যাঁ সবগুলো না, লাস্টের 4-5টা পয়েন্ট রাখি, জাস্ট মেনশন করলে হবে, পরেরগুলো আশা করি বুঝেছেন। তাহলে এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা ভার্সেস অস্থায়ী নিষেধাজ্ঞা। তাহলে পার্থক্যগুলো আপনারা নিজেরাই বলতে পারবেন, কারণ আপনারা দুইটা সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নিয়েছেন। এখন প্রথম যে পার্থক্যটা দেখতে পারি সেটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি? চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে একটা টেম্পোরারি টাইমের জন্য অথবা আদালতের পরবর্তী আদেশ পাওয়ার আগ পর্যন্ত যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটা অস্থায়ী। আর চিরস্থায়ী হচ্ছে যে আদালতের ডিগ্রি, আদালত উভয় পক্ষকে শ্রবণ করে চূড়ান্ত শুনানির পরে যে নিষেধাজ্ঞাটা দেয় সেটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞা। তারপরে যে আমরা পার্থক্যটা করতে পারি স্থায়িত্ব। অস্থায়ী নিষেধাজ্ঞা স্থায়ী থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত, যেটা আমরা সংজ্ঞায় দেখেছি, অথবা আদালতের পরবর্তী আদেশ পর্যন্ত। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা এটা থাকে কি পর্যন্ত? এর স্থায়ী থাকে আজীবন। 3 নম্বরে যে পার্থক্যটা আমরা দেখতে পারি, 3 নম্বরে যে পার্থক্যটা লক্ষণীয় সেটা হচ্ছে উদ্দেশ্য। অস্থায়ী নিষেধাজ্ঞার উদ্দেশ্য হচ্ছে ধ্বংস, কোন সম্পত্তি ধ্বংস বা ক্ষতি থেকে রেহাই দেওয়া, ক্ষতি থেকে রক্ষা। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য হচ্ছে চূড়ান্তভাবে একটা জিনিসকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা। চার নম্বর যে পার্থক্যটা আমরা দেখতে পাই সেটা হলো সময়, কখন আবেদন করবে। অস্থায়ী নিষেধাজ্ঞা করা যায় মামলার যে কোনো পর্যায়ে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা করা যাবে মামলার, চিরস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা যাবে কখন? চূড়ান্ত শুনানির পর। না সরি, অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাবে যে কোনো সময়, যে কোনো সময়, যে কোনো সময়। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাবে মামলার চূড়ান্ত শুনানির পরে। পাঁচ নম্বর যে পার্থক্যটা আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে বিবেচনা। চিরস্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত বিবেচনা নেবে প্রাইমা ফেসিও কেস, প্রাইমা ফেসিও কেস এবং হচ্ছে এই যে ক্ষতির সম্ভাবনা। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত বিবেচনা নেবেন সাক্ষ্য প্রমাণ। ছয় নম্বর যে পার্থক্যটা আমরা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আবেদন কে করতে পারে? আবেদনকারী। অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আবেদনকারী হতে পারে বাদী, মামলার বাদী বা বিবাদী।
আর মামলার বাদী বা বিবাদী যে কোনো পক্ষ যার ক্ষতি হওয়ার সম্ভাবনা সেও অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারে, আর চিরস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করবে শুধুমাত্র বাদী। 7 নম্বরে যে পার্থক্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ধরন। চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত যে রায়টা দেবে সেটাকে আমরা বলবো ডিক্রি, আর অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য যে নিষেধাজ্ঞার ক্ষেত্রে যে এটা দেবে সেটাকে আমরা বলবো আদেশ। 8 নম্বরে যে আমরা এটা দেখতে পারি, পার্থক্যটা দেখতে পারি, সেটা হচ্ছে আইনের নিয়ন্ত্রণ। অস্থায়ী আদেশ নিয়ন্ত্রিত হবে সিপিসি দ্বারা, আর চিরস্থায়ী আদেশ নিয়ন্ত্রিত হবে এসআরএফ দ্বারা। কোনো পার্থক্য নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত প্রশ্ন করুন। কোনো পার্থক্য যদি কেউ না বুঝেন বা কোনো পার্থক্য নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আপনারা জাস্ট নাম্বারটা মেনশন করলেই হবে। নাম্বারটা মেনশন করলে আমি উত্তর দিয়ে দেবো যেটা কি হবে। ওকে, আচ্ছা, তাহলে আপনারা আশা করি বুঝেছেন। আপনাদের আসলে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি। তাহলে এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে আদেশমূলক বা ম্যান্ডেটরি ইনজাংশন নিয়ে। ম্যান্ডেটরি ইনজাংশন এটা আসলে কোনো প্রিভেন্টিভ রিলিফ না। কেন? এটা হচ্ছে আদেশমূলক ইনজাংশন। 5 বিবেচনা। আদালত যখন অস্থায়ী নিষেধাজ্ঞার রায় দিবে তখন প্রাইমা ফেসিও কেস, মামলার ধরনটা বাদী যে আবেদন করছে তার পক্ষে কতটুকু এবং এখানে তার কতটুকু ক্ষতির সম্ভাবনা আছে, আদৌ ক্ষতির সম্ভাবনা আছে কিনা এটা দেখবে। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবে, সাক্ষ্য প্রমাণ বিবেচনা নিয়ে তারপর হচ্ছে রায় প্রদান করবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন। ম্যান্ডেটরি ইনজাংশন অথবা আদেশমূলক নিষেধাজ্ঞা। এখন দেখেন এটা প্রিভেন্টিভ রিলিফ না। কেন এটা প্রিভেন্টিভ রিলিফ না? এখানে একটা আদেশমূলক বাধ্যবাধকতা থাকে, আদেশমূলক বিষয় থাকে। এখানে নিষেধের থেকে বড় জিনিসটা হচ্ছে আদেশের। তাহলে যেহেতু এটা নিষেধের থেকে বড় জিনিসটা হচ্ছে আদেশের, সুতরাং এখানে কি এটাকে প্রিভেন্টিভ রিলিফ বলা যাবে না, এটাকে বলতে হবে কি আদেশমূলক রিলিফ বা ম্যান্ডেটরি ইনজাংশন। এখন এই ম্যান্ডেটরি ইনজাংশন কখন দেবে? এই ম্যান্ডেটরি ইনজাংশন দিবে হচ্ছে সেকশন 55 অনুযায়ী। 55 অনুযায়ী ম্যান্ডেটরি ইনজাংশন দেওয়ার আগে কতগুলো বিষয় আদালত লক্ষ্য করবে। প্রথমত যে বিষয় সেটা হচ্ছে এই ইনজাংশনটা মূলত দিবে বাধ্যবাধকতা রোধ করার জন্য। বাধ্যবাধকতা রোধ অর্থাৎ কোন বিষয়ে কোন পক্ষের যে বাধ্যবাধকতা আছে এই বাধ্যবাধকতা ভঙ্গ, উনি যদি বাধ্যবাধকতা ভঙ্গ করতে চায় এই ভঙ্গ রোধের জন্য হচ্ছে এই নিষেধাজ্ঞা দিবে। যে বাধ্যবাধকতা আপনার আছে আইনগত, সেই বাধ্যবাধকতা যদি কেউ ভঙ্গ করে এই ভঙ্গটাকে প্রতিহত করার জন্য এই আদেশমূলক নিষেধাজ্ঞা প্রদান করবে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় কি, যাকে এটা যার বিরুদ্ধে দিবে এই নিষেধাজ্ঞাটা তার হচ্ছে নির্দিষ্ট কাজ সম্পাদন করতে তিনি বাধ্য। নির্দিষ্ট কাজ সম্পাদন করতে বাধ্য। আমি একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। এই একটা বাড়ি, এই বাড়িটার নির্মাতা হচ্ছে এ, আবার এই একটা বাড়ি, এই বাড়িটার নির্মাতা হচ্ছে বি। এখন এই বাড়িটা আগে ছিল, এই বাড়িটা 30 বছর যাবত এই বাড়িতে বসবাস করতেছে, এই দিক থেকে আলো বাতাস আসতেছে। নতুন করে বি যখন এই বাড়িটা তুললো তার মানে হচ্ছে তার এই আলো বাতাসের পথ বন্ধ হয়ে গেল। এখন এই বীর বাধ্যবাধকতা কি যে তার আলো বাতাসের পথ যেন তিনি বন্ধ না করতে পারেন, এটা হচ্ছে আইনগত তার বাধ্যবাধকতা। তাহলে এই বীর নির্দিষ্ট কাজ সম্পাদন করতে কি বাধ্য করতে পারে যে এই বাড়িটা যেন তিনি না করতে পারেন,
বা না করেন, যাতে তার বাড়িতে এর বাড়িতে আলো বাতাস না আসে, এই কাজটা করতে আদালত কি করতে পারেন? আদেশ দিতে পারেন। এখন এই আদেশ দেওয়ার পাশাপাশি আর একটা কাজ করতে পারেন, রোধ ও প্রয়োজনীয় কার্য সম্পাদন। রোধ ও প্রয়োজনীয় কার্য সম্পাদন কি? এইটা নিষেধ করলেন, তাহলে এটা কি নির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করতে, এটা রোধ করার জন্য আদেশ দিলেন। আর কার্য সম্পাদনে বাধ্য কি? তিনি দেখা গেল যে এইটা নিষেধ করার আগেই কিছু অংশ তুলে ফেললেন, যে অংশটাকে হচ্ছে যদি ভাঙা না হয় সেক্ষেত্রে এর বাড়িতে বাতাস আসে না, তাহলে এই যে অংশটুকু বেশি তুলে ফেললেন এই অংশটুকু ভেঙে ফেলতে নির্দেশ দিতে পারেন। এটাকে বলা হয় কার্য সম্পাদনে বাধ্য। অর্থাৎ প্রয়োজনীয় কার্য সম্পাদনে বাধ্য করতেও আদালত এই আদেশমূলক প্রতিকার দ্বারা, আদেশমূলক নিষেধাজ্ঞা দ্বারা পারে। তাহলে এই জন্য এটাই হচ্ছে আদেশমূলক নিষেধাজ্ঞা। এবং আদেশমূলক নিষেধাজ্ঞার একটা সুন্দর উদাহরণ আপনাদের দিলাম। এখানে দুইটা পারে, এটা রোধ করতে পারে এবং প্রয়োজনীয় কার্য সম্পাদনেও বাধ্য করতে পারে। প্রয়োজনীয় কার্য সম্পাদনে বাধ্য, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে উদাহরণ বা প্রবলেমেটিক দিতে পারে। ওকে, সুতরাং দেখেন এই বিষয়টুকু বুঝছেন কিনা। ওকে, এই বিষয় যদি বোঝা যায় তাহলে এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। দেখেন, একটা বিষয় বলেছিলাম যে আপনাদের পরীক্ষায় এসেছিল যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আদালত যে ক্ষমতা প্রয়োগ করে সে ক্ষমতাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বিবেচনামূলক ক্ষমতা। এখন বিবেচনামূলক ক্ষমতা কি? বিবেচনামূলক ক্ষমতা কি এই সম্পর্কে বলা আছে সেকশন 22 তে। বিবেচনামূলক ক্ষমতা বলতে সেকশন 22 তে, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, তারপর হচ্ছে দেখে যাবেন এক লাইনে বা দুই লাইনে, আপনাদের জন্য নোট পাঠাবো, ওখানে পাবেন অল্পের মধ্যে। বিবেচনামূলক ক্ষমতা কি? বিবেচনামূলক ক্ষমতা সম্পর্কে প্রথম যে কথাটা, এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা আরবিটারি হবে না। অর্থাৎ এই ক্ষমতা কি হবে না? স্বেচ্ছাচারী ক্ষমতা হবে না। আদালত যা ইচ্ছা স্বেচ্ছাচারী ক্ষমতা হবে না। আদালত যা ইচ্ছা তাই করতে পারবে না। তাহলে যদি স্বেচ্ছাচারী না হয় তাহলে বিবেচনামূলক ক্ষমতা কতটুকু প্রয়োগ করতে পারবে বা কিভাবে প্রয়োগ করবে? এই বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারবে নিখুঁত এবং যুক্তিসঙ্গত বিচারিক নীতি। নিখুঁত, যে ক্ষমতাটা প্রয়োগ করবে এটা হবে কি? নিখুঁত এবং যুক্তিযুক্ত। এই যে নিখুঁত এবং যুক্তিযুক্ত যে কার্যটা হবে, এই কার্যটা কি হবে? বিচার বিভাগীয় নীতি দ্বারা প্রতিষ্ঠিত। এই কাজটা হবে নিখুঁত এবং নিখুঁত, যুক্তিযুক্ত এবং বিচার বিভাগীয় নীতি দ্বারা প্রতিষ্ঠিত। এবং যে আদালত যে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী যে ডিক্রি বা যে আদেশটা দিল, এই আদেশটা আপিল আদালত কর্তৃক সংশোধিত হতে পারে। তাহলে আপনাকে যদি প্রশ্ন করে যে আদালতের বিবেচনামূলক ক্ষমতা কি ফাইনাল? আদালত যে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে যে ডিক্রিটা দিল প্রথম আদালত, এছাড়া একটা অনুযায়ী এই বিবেচনামূলক ক্ষমতা করে ডিক্রি দিলে এই ডিক্রিটা চূড়ান্ত কিনা? আপনার উত্তর হবে না। কেন চূড়ান্ত না? এই যে 3 নাম্বার পয়েন্টটা, আপিল আদালত কর্তৃক সংশোধিত। তাহলে যখন এই ডিক্রিটা আপিল আদালত কর্তৃক সংশোধিত হবে তখনই কেবলমাত্র চূড়ান্ত রূপ লাভ করবে। এর আগে চূড়ান্ত এই বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে কোন ডিক্রি দিলে সেটা চূড়ান্ত হবে না। তাহলে কি দেখেন কি, আর এই যে বিবেচনামূলক ক্ষমতা, এটা কি হবে না? আদালত যা ইচ্ছা তাই করতে পারবে না, অর্থাৎ স্বেচ্ছাচারী ক্ষমতা হবে না। এই ক্ষমতাটা প্রয়োগ করতে হবে নিখুঁত এবং যুক্তিযুক্ত বিচার বিভাগীয় নীতি দ্বারা। এবং এই যে ক্ষমতাটা প্রয়োগ করে যে রায়টা দিবে বা যে জাজমেন্টটা দিবে, যে ডিক্রিটা দিবে, এটা কি করা যাবে? আপিল আদালত কর্তৃক এটাকে সংশোধন করা যাবে। এবার যে বিষয়টা বাইদারায় আরো দুইটা বিষয় বলা আছে। একটা বিষয় বলা আছে সোলাটিয়াম, এটা 14তম জুডিশিয়ারিতে এসেছিল আমাদের সময়। সোলাটিয়াম মানে কি? সোলাটিয়াম মানে হচ্ছে সান্ত্বনামূলক
প্রতিকার। আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে সেকশন 22 অনুযায়ী দুইটা ক্ষেত্রে সান্ত্বনামূলক প্রতিকার দিতে পারে। তাহলে আদালত দুইটা ক্ষেত্রে কি দিতে পারে? যখন আপনি সুনির্দিষ্ট বাস্তবায়ন চান, আদালতের মনে হলো যে বিচার বিভাগীয় নীতি নিখুঁত যুক্তিসঙ্গত বিচার বিভাগীয় নীতি প্রয়োগ করে দেখা গেল যে এখানে আদালতের দুইটা ক্ষেত্রে আদালত কি করতে পারে? সোলাটিয়াম বা সান্ত্বনামূলক প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ দিতে পারে। এই দুইটা জিনিস কি? এক, এমন একটা মোকদ্দমা হলো যে মোকদ্দমায় যে বিবাদী এই বিবাদীর প্রতি বাদীর একটা অন্যায় সুযোগ আছে। এই বিবাদীর প্রতি বাদীর কি আছে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে বলা আছে ইচ্ছাধীন ক্ষমতা কিন্তু স্বেচ্ছাধীন ক্ষমতা নয়। আদালতের ইচ্ছাধীন ক্ষমতা মানে হচ্ছে এই যে নিখুঁত যুক্তিসঙ্গত বিচার বিভাগীয় নীতি এবং আপিল আদালত কর্তৃক যে সংশোধিত যে বিষয়গুলো প্রয়োগ করে আদালত যে রায় প্রদান করে সেটাকে বলবো আমরা বিবেচনামূলক ক্ষমতা। আর স্বেচ্ছাচারী ক্ষমতা বা স্বেচ্ছাধীন ক্ষমতার মানে কি? স্বেচ্ছাধীন ক্ষমতা মানে হচ্ছে এই রকমের নীতি বা এই রকমের হচ্ছে বিচার বিভাগীয় নীতি বা নিখুঁত বিশ্লেষণ ছাড়া আদালত যা ইচ্ছা তাই আরবিট্রারি ম্যানারে, অর্থাৎ আদালত যা ইচ্ছা তাই যদি করার সুযোগ থাকে সেটাকে আমরা বলবো আপনার হচ্ছে স্বেচ্ছাচারী ক্ষমতা। আশা করি বুঝেছেন। তাহলে বিবাদীর প্রতি বাদীর একটা অন্যায় সুযোগ, এমন একটা বিষয়, এমন একটা সুনির্দিষ্ট বাস্তবায়ন চাওয়া হচ্ছে যেখানে আসলে বাদীর অন্যায় আছে। কার উপর? বিবাদীর উপর। তাহলে দেখা গেল এই মামলায় যদি বাদীর কথা মতো রায় প্রদান করা হয় তাহলে বিবাদীর প্রতি অন্যায় করা হয়। তাহলে এই ক্ষেত্রে সুনির্দিষ্ট বাস্তবায়ন না করে বরং বাদীর পক্ষে কিছু টাকা সান্ত্বনামূলক প্রতিকার হিসেবে কিছু ক্ষতিপূরণ দিতে বলতে পারে আদালত, এই বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ। আরেকটা ক্ষেত্র, এমন একটা বিষয় যেখানে হচ্ছে কঠোরতা থাকে। এই কঠোরতা কি? এই কঠোরতাটা হচ্ছে বাদীর ক্ষেত্রে না, এই কঠোরতা হচ্ছে বিবাদীর ক্ষেত্রে। এমন একটা কাজ যে কাজটা বিবাদীকে, এমন একটা সুনির্দিষ্ট বাস্তবায়ন যে সুনির্দিষ্ট বাস্তবায়নটা বিবাদীকে কঠোরতার মধ্যে ফেলে দেয়, কষ্টে জড়িয়ে ফেলে। কিসে? কষ্টে। কিন্তু বাদী যদি এই কাজটা যদি বিবাদী না করে, বাদীর তেমন ক্ষতি নেই, ক্ষতি বা কঠোরতা নেই। তাহলে দেখা গেল এখানে বাদীর পক্ষে যদি এই সুনির্দিষ্ট বাস্তবায়নটা করা হয় সেক্ষেত্রে কি হবে? এই সুনির্দিষ্ট বাস্তবায়ন করা হলে এই ক্ষেত্রে বাদীর তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু বিবাদীর অনেক কঠোরতা হবে এবং বিবাদীর ক্ষতি হবে বা কষ্টে জড়িয়ে ফেলবে। তখন আদালত বলতে পারে কি যে না, এই বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে আদালত সুনির্দিষ্ট বাস্তবায়ন না করে বরঞ্চ আদালত কি করতে পারে? তিনি তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে সোলাটিয়াম বা সান্ত্বনামূলক প্রতিকার দিতে পারে। সোলাটিয়াম শব্দটা মনে রাখবেন, আসতে পারে সোলাটিয়াম কি বা কখন সোলাটিয়াম প্রদান করা যায়। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেক্ষেত্রে সেটা হচ্ছে যে একটা ক্ষেত্র আছে যেখানে আদালত কি করতে পারে না, যেখানে আদালত সোলাটিয়াম বা বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ দিতে পারে না, বা এখানে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে কি করতে পারে না, এই সোলাটিয়াম মঞ্জুর করতে পারে না। এই রকমের একটা ক্ষেত্র যেখানে আদালতের ডিগ্রি দিতে বাধ্য থাকবে, অর্থাৎ যে ক্ষেত্রে সুনির্দিষ্ট বাস্তবায়ন করবে, সুনির্দিষ্ট বাস্তবায়ন কি করবে? এসআর লেখেন তাহলে বুঝবেন সুনির্দিষ্ট। এসআর স্পেসিফিক রিলিফ বাস্তবায়ন করবে বা বলা যায় ডিগ্রি দিবে। কার কথা মতো? বাদীর কথা মতো। কোন ক্ষেত্রে এই ক্ষেত্রটা? এই ক্ষেত্রটা সেকশন 22-এ বলা আছে চুক্তির উল্লেখযোগ্য কাজ। বাদী যদি যে চুক্তিটা আছে এই চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পাদন করে। বাদী যদি চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পাদন করে ফেলে এবং চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়।
বাদী যদি চুক্তির উল্লেখযোগ্য কাজ সম্পাদন করে ফেলে এবং যে চুক্তিটা হয়েছে এখানে যদি বাদী ক্ষতিগ্রস্ত হয় তাহলে আদালত তাকে এসআর বা সুনির্দিষ্ট প্রতিকার দিবে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে। এখানে সোলাটিয়াম বা ক্ষতিপূরণ বা সান্ত্বনামূলক প্রতিকার দেওয়ার সুযোগ নেই। বুঝেছেন কিনা? আশা করি বুঝেছেন। ওকে, সোলাটিয়াম বুঝেছেন, সান্ত্বনামূলক প্রতিকার বুঝেছেন, বিবেচনামূলক ক্ষমতা বুঝেছেন। এরপর আমরা এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে খুবই সংক্ষেপে দেখব। এই সংক্ষেপে এই টপিক দুইটা একদম লেস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না, সেকশন 21 অফ দ্য এসআর অ্যাক্ট, যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। এখানে সেকশন 21 এ 8টা গ্রাউন্ড, 21 এর এতে একটা গ্রাউন্ড, মোট 9টা গ্রাউন্ড আপনি মনে রাখলে হবে যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায় না। গতবার যেহেতু এসেছে যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায়, এবার এই প্রশ্নটা আসার সম্ভাবনা নাই বললেই চলে। তারপর আমরা একটু দেখব। তাহলে আমরা এবার দেখব কি যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যায় না, যে সকল চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যায় না। তাহলে আমরা দেখব যে চুক্তিগুলো এসআর করা যায় না, অর্থাৎ স্পেসিফিক রিলিফ বা চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যায় না বা ইনফোর্স করা যায় না। সুনির্দিষ্ট স্পেসিফিক, এর দিয়ে স্পেসিফিক আর ইনফোর্স দ্বারা বুঝি। স্পেসিফিক রিলিফ করা যায় না, স্পেসিফিক রিলিফ পাওয়া যায় না। কোন কোন ক্ষেত্রে? এটা সেকশন 21 এ 8টা গ্রাউন্ড বলা আছে। এই 8টা গ্রাউন্ড কি? 1 নম্বর হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত। যদি কোনো চুক্তির আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয় সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন পাবে না, বরং আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করবে। 2 নম্বরে 3টে গ্রাউন্ড বলা আছে। একে বলা আছে, 2 বলা আছে সূক্ষ্ম অসংখ্য বিবরণের সমষ্টি। চুক্তির বিষয়বস্তুটা যদি এত সূক্ষ্ম হয় এবং অসংখ্য বিবরণে হয় সেক্ষেত্রে এই চুক্তিটা সূক্ষ্ম বিষয়বস্তু আসলে সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা সম্ভব না। 2 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছের উপর। চুক্তির বিষয়বস্তু যদি কারো ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভরশীল হয় সেই চুক্তিটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায় না। অর্থাৎ আপনার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল। যেন আপনি একটা কাজ করবেন, এখন এটা আপনি কিভাবে করাবে বলে? আপনি একটা ছবি আঁকেন, আপনার হাত ভেঙে গেল, এখন আপনি ছবি তো আঁকতে পারবেন না, এটা কিভাবে সম্ভব? তাহলে ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভর করলে সেটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায় না। এমন একটা চুক্তি যেটা আসলে সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না। ধরেন হচ্ছে একটা চুক্তি করেছেন একটা বাড়ি নিয়ে, যেদিন চুক্তি করেছেন তার 3 দিন পর ঝড় এসে বাড়িটা ভেঙে নিয়ে গেল, উড়িয়ে নিয়ে গেল, বাড়ির এখন আর কোনো অস্তিত্ব নেই। তাহলে সেটা কি করা যাবে না? সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যাবে না। 3 নম্বর যে গ্রাউন্ড, যেটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায় না, এমন চুক্তি যার যুক্তিসঙ্গত, যার দিনে যুক্তিসঙ্গত নিশ্চয়তা নেই। ধরেন একজনকে বললাম আমাকে 500 মণ মাছ দাও, ওই মাছের ব্যবসায়ী অনেক প্রকারের মাছের ব্যবসা করে, এখন আমি বলি না কোন প্রকারের মাছ দেবে, তাহলে এটাকে রিজনেবল সার্টেনটি নাই, যুক্তিসঙ্গত নিশ্চয়তা নেই। সুতরাং এটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায় না। এমন চুক্তি যেটা প্রকৃত কারণে বাতিল, এমন চুক্তির বিষয়বস্তু যদি চুক্তির বিষয়বস্তু প্রকৃত কারণেই বাতিল হয়, এই চুক্তির বিষয়বস্তু সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যাবে না। কোন ট্রাস্টি, যে ট্রাস্টি যদি তার যে ক্ষমতা দেয়া আছে ট্রাস্টে,
সেই ক্ষমতা বহির্ভূত যদি তিনি কাজ করেন, সেই ক্ষেত্রে এই ক্ষমতা বহির্ভূত কাজ বা ক্ষমতা বহির্ভূত চুক্তি করলে এই ক্ষমতা বহির্ভূত চুক্তি বাস্তবায়ন করা যাবে না। কোম্পানির উদ্যোক্তা যদি ক্ষমতা বহির্ভূত চুক্তি করে, তাহলে কোম্পানির উদ্যোক্তা যেহেতু তার পার্সোনাল ক্যাপাসিটি কোম্পানির নিয়ে ক্ষমতা বহির্ভূত চুক্তি করেছে, সুতরাং এই ক্ষমতা বহির্ভূত চুক্তিটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায় না। এমন চুক্তি যেখানে ক্রমাগত 3 বছরের বেশি সময় কাজ করতে হবে। এই চুক্তিটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায় না। এমন বিষয় নিয়ে চুক্তি হলো যে চুক্তির বিষয়বস্তু চুক্তি হওয়ার আগে বিলুপ্ত। এক ব্যক্তি, দুই ব্যক্তি একটা লাল ঘোড়া নিয়ে চুক্তি করেছে যে এক ব্যক্তি অন্য ব্যক্তির কাছে লাল ঘোড়াটা বিক্রি করবে। এখন এই চুক্তি হওয়ার আগেই লাল ঘোড়াটা কি হলো, মারা গেল। তাহলে যেহেতু চুক্তির বিষয়বস্তু আগেই বিলুপ্ত হয়ে গেছে চুক্তি হওয়ার, সুতরাং এই চুক্তিটা সুনির্দিষ্টভাবে কার্যকর বা বাস্তবায়ন করা যাবে। সেকশন 21A এখানে আচ্ছা, এটা একটু পরে লিখি। আর একটা চুক্তি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায় না, সেটা হচ্ছে স্থাবর সম্পত্তি বিক্রি চুক্তি। স্থাবর সম্পত্তির বিক্রি চুক্তি নিবন্ধিত না হলে বায়নানামা, অর্থাৎ বায়নানামাতে চুক্তি হয়, এই বায়নানামা চুক্তিতে যদি নিবন্ধিত না হয়, তাহলে এই বায়নানামা চুক্তি নিবন্ধিত না হলে এটা কি করা যাবে না, সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যাবে না। আশা করি বুঝেছেন। আপনাদের এই পয়েন্টগুলো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু দ্রুত করবেন। ওকে, এর পাশাপাশি আপনারা দুইটা ধারা দেখবেন, 27 এবং 28। এটা অন্য টপিকের ক্ষেত্রে 27 এবং 28 ধারা দুইটা দেখবেন, লেস ইম্পর্টেন্ট, খুবই সহজ। শুধু ধারা দুইটা কি আছে, একটা 5টা পয়েন্ট আর একটা 3টা পয়েন্ট। এই দুইটা বাসায় কাজ, এই দুইটা দেখে যদি কিছু না বুঝেন আমাকে জানাবেন, ভয়েস মেল দিবেন অথবা মার্ক করে দিবেন গ্রুপে, আমি বলবো। আচ্ছা, 2 নাম্বার, চুক্তির বিষয়বস্তু যদি হয় অত্যন্ত সূক্ষ্ম, এমন কিছু পরিমাপ বললো যে পরিমাপটা সাধারণ বাস্তবায়ন করা সম্ভব না। ঠিক আছে, যেমন হলো চুক্তির বিষয়বস্তু কি, যে আকাশের যে দূরত্ব আছে, এই দূরত্ব সূক্ষ্ম, আকাশের দূরত্ব নিয়ে, অথবা কিছুদিন আগে একটা মহাকাশের একটা ছবি, এই ছবির বিষয়বস্তু যে মাধ্যমে এটা নিয়ে একটা চুক্তি হলো, অথবা আরো কোনো সূক্ষ্ম বিষয় নিয়ে কোনো চুক্তি হলো, যেটা অসংখ্য বিবরণী বা অসংখ্য এমন বিবরণ আছে যে বিবরণগুলো আসলে বাস্তবায়ন করা সম্ভব না, তাহলে সেটা কি করা যাবে না, সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন বা বাস্তবায়ন যায় না। ব্যক্তিগত যোগ্যতা, কোনো চুক্তির বিষয়বস্তু যদি কারো ব্যক্তিগত যোগ্যতা নেই, যেমন আমি গান গাইতে পারি, এখন এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইচ্ছা বা যোগ্যতার উপর নির্ভরশীল। এখন আমি যদি ব্যক্তিগত ইচ্ছা আমার না থাকে, আমাকে কি কেউ গান গাইতে পারবে? আদালত কি পারবে যে তুই গান গাইতেই হবে? অথবা আমি অসুস্থ, আদালত কি পারবে যে তোমার গান গাইতেই হবে? সুতরাং ব্যক্তিগত ইচ্ছা বা যোগ্যতার যদি উপর কোনো চুক্তি নির্ভর করে, তাহলে সেটা সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যায় না। যা সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না এমন কোনো বিষয়, যেমন হচ্ছে আমি যে বললাম যে আপনি একটা বাড়ি নিয়ে চুক্তি করেছেন, চুক্তির বিষয়বস্তু ঠিক আছে, চুক্তি সম্পাদন হলো, যেদিন চুক্তি সম্পাদন হলো কার্যকর হওয়ার আগেই বাড়িটাকে ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। এখন এই বিষয়টা তো সুনির্দিষ্টভাবে কার্যকর করতে পারবে না, কারণ বাড়ি তো নাই, কিভাবে কার্যকর করবে? এই হচ্ছে 2 পয়েন্টের বিষয়। 2 পয়েন্টের কোনো বিষয় না বললে 1, 2, 3 আছে, 1, 2, 3 রোমান সংখ্যা যে কোনো একটা মেনশন করবেন, এইটা বুঝে যদি সবকিছু বুঝে থাকে 4 বা অথবা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসে কোনো জিনিস না বুঝলে একটু মেনশন করবেন। আগামী কালকে থেকে আমরা সিআরপিসি নিব, সিআরপিসি এবং এইটা আর একটা হচ্ছে আমাদের যার একটা সাবজেক্ট যেটাকে বলবো বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার। এখানে আসলে বার কাউন্সিল রুলস এন্ড অর্ডারে একটা ক্লাস নিলে না, বাকিটা হচ্ছে আপনাদের পড়তে হবে। উকিলের প্রতি ক্লায়েন্টের দায়িত্ব কি, ক্লায়েন্টের প্রতি উকিলের দায়িত্ব কি, এগুলো মুখস্থ করার বিষয়। এইগুলা ধরেন হচ্ছে
এই বিষয়গুলো পড়ানোর পরে একটা পরীক্ষা নিব এই 3টা সাবজেক্টের উপর। আর এরপরে হচ্ছে আমরা মুসাবিদা যেটাকে বলে, অথবা বন্ধ দেব না, তখন হচ্ছে মুসাবিদা নিয়ে আলোচনা করব এবং হচ্ছে একসাথে পরীক্ষা দেব। আর মুসাবিদার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ফরম্যাট এক, জাস্ট হচ্ছে কোন বিষয়ের উপর মুসাবিদা চেয়েছে সেটা লেখা। এখন মুসাবিদার ক্ষেত্রে আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে মুসাবিদা অ্যান্সার না করতে পারা ভালো, না করতে পারলে করার প্রয়োজন নেই। কারণ মুসাবিদায় হচ্ছে আপনার অল্প লিখে মার্ক পাওয়া খুব কঠিন। এইখানে হচ্ছে আপনার ফরম্যাট ঠিক রাখতে হবে, অনেক লেখা লিখতে হবে, অনেক যত পয়েন্ট বেশি দিবেন, যত আর্গুমেন্ট, যত ওইখানে ফ্যাক্টের বিষয়বস্তু বেশি উপস্থাপন করতে পারবেন, তত আপনার হচ্ছে নাম্বার পাবেন। সুতরাং আমার যেটা সাজেশন সেটা হচ্ছে এই সব জায়গায় প্রবলেমেটিক বা স্পেসিফিক সেকশন উল্লেখ করে আপনি অ্যান্সার করতে পারলে নাম্বার খুব ভালো পাওয়া যায়, যেটা মুসাবিদার ক্ষেত্রে একটু আপনার নাম্বার একটু কম হবে। প্লাস হচ্ছে এখানে অনেক ব্যাপক বড় লেখা লাগে, এফিডেভিটে, হ্যাঁ মানে তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্পেসিফিক্যালি উল্লেখ দেয় যে পাওয়ার অফ অ্যাটর্নি, এইসব উল্লেখ করা লাগে। সুতরাং এইটা একটু ঝামেলার বিষয়। ঝামেলার বিষয় হচ্ছে ফরম্যাট এক, বাট আপনার এটা মুখস্থের বিষয়। তো সুতরাং এইটা যদি কোনোভাবে এড়াতে পারেন মুসাবিদা অ্যান্সার না করে, সেক্ষেত্রে এইগুলোর উপর ইমফেসিস বেশি দেবেন, কারণ এইগুলোর মান বেশি। আর মুসাবিদা আসলে কঠিন কিছু না, ফরম্যাট এক, কন্টেন্ট ভিন্ন, আর কিছু না। ফরম্যাট এক, কন্টেন্ট ভিন্ন। কন্টেন্টগুলো আপনার মনে রাখতে হবে যে আমাকে কেসের একটা 9 ধারায় মামলা করতে বলেছে, না আমাকে হচ্ছে স্যার একটা 8 ধারায় মামলা করতে বলেছে, না 42 ধারায় মামলা করতে বলেছে, কোনটা, এই কন্টেন্টটা মনে রাখতে হবে। আমাকে কি নিষেধাজ্ঞার আবেদন করতে বলেছে, অস্থায়ী নিষেধাজ্ঞা, না কি বলেছে, এইটা অনুযায়ী কন্টেন্ট সাজাবে, এইটা অনুযায়ী আপনার হচ্ছে কন্টেন্ট সাজাবে, কিন্তু ফরম্যাটটা কিন্তু আপনার সেম। সুতরাং এইটা একটু মাথায় রাখবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আগামী ক্লাসে সিএমসি নিয়ে ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের সাথে। তো ততক্ষণ সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। শুভ